হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলের জন্য রইল আমার এবং আমার পরিবারের তরফ থেকে রাবেন্দ্রিক সুপ্রভাত ও শুভেচ্ছা। আজ শুক্রবার 25শে বৈশাখ 9th মে, এখন বেলা 9টা বাজে। আজ হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মশতবার্ষিকী। আর আমরা যারা এই সকল কিছুর সঙ্গে যুক্ত আছি না, তো আমাদের কাছে না এই রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এই সকল কিছু না আমাদের কাছে একটা উৎসবের মতো। আজ কতদিন ধরে বলো তো তোমরা আমার ব্লগে দেখছো এই গানের রিহার্সাল চলছে, এই নাচের রিহার্সাল চলছে। তো আজকে সেই ফাইনাল দিনটা চলেই এলো। আজ সকালবেলা টিটি ফোরামের পক্ষ থেকে প্রভাতী অনুষ্ঠানে প্রতি বছর আমাদের যেমন মল্লারকে আমন্ত্রণ জানায়, তেমনি এবছরও আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। তো প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে সেই ভোর 6টা থেকে, কিন্তু আমাদের প্রোগ্রাম টাইম হলো 9:30। যদিও একটু পরের দিকে প্রোগ্রাম হলেও না আমরা কিন্তু সকালই চলে আসি, 7টা 7:30টার মধ্যে এখানে চলে আসি। কারণ প্রোগ্রাম শুধু করা নয়, প্রোগ্রাম শুনতে হয়, প্রোগ্রাম দেখতে হয়, অন্যকে উৎসাহ দিতে হয়, তাহলে নিজেদেরকেও অন্যরা উৎসাহ দেয়। কিন্তু এবছর না আমি একটু দেরি করে এলাম। আসলে এগুলোর সাথে সাথে তো ঘরও সামলাতে হয় না। হঠাৎ করে প্রসেনজিৎ ফোন করেছে মেয়েকে যে ও একদিনের জন্য আসছে। তো ছেলেটা আসছে, এমনিতেই তো আসতে পারে না। তো একটু বাজার করা, একটু রান্নাবান্নার ওই দিকটা গুছিয়ে আসা, এগুলো না করে এলে না আমি এত বেলা হয়ে যাবে না এখান থেকে গিয়ে, আমি অত তাড়াহুড়ো করে না পেরে উঠবো না পরের দিকে। আর এখানে এসেই জানতে পারলাম যে আমি একটা জিনিস ভুলে গেছি, যেটা লাগবে। সব কিছু গুছিয়ে গেছে এলাম, তারপর না একটা জিনিস ভুলে গেলাম, ঢুকিয়ে রেখেছি, কিন্তু এখন এসে দেখছি জিনিসটা ঢুকাইনি। আসলে খাটের উপরে রয়ে গেছে, আর এখন ওটা লাগবেই। সেটা হলো উত্তরীয়। আর উত্তরীয় না পড়লে, সকলে পড়েছে, সেটা না পড়লে হবেও না, বেমানান লাগবে। আর তাছাড়া সবাই রাগও করতে পারে। তো তাই জন্য দৌড়াচ্ছি এখন বাড়ি থেকে উত্তরীয় নিয়ে আসতে। এত হ্যাপা হলো না, এত হ্যাপা হলো মানে বলার না। যে আমি উত্তরীয় পরে নিয়েছি, আসলে এইটাই ভুলে গেছিলাম। ভেবেছিলাম আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো যে আমি ব্যাগে নিয়ে নিয়েছি, দেখছি না সাইডে খাটে রয়ে গেছে। তো এই যে আমি পরে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে যাই। আমার নিজেরই একটা ছোট্ট ভুলের জন্য জানো তো অনেকটাই কষ্ট হয়ে গেল। আমার উচিত ছিল কি বলো তো, যখন শাড়ি পরি না তখনই সাইডে উত্তরীয়টা লাগিয়ে নেওয়ার। আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ভাবলাম ওখানে গিয়ে তো একটু হলেও সময় পাবো, ওখানে গিয়ে না লাগিয়ে নেবো। কিন্তু দেখো কত বড় একটা ভুল হলো, আবার আমাকে আসতে হলো। একদণ্ড জানো তো ওখানে দাঁড়াতেও পারিনি। যেই ওখানে গিয়ে ব্যাগটা খুলেছি, যে এবারে উত্তরীয়টা লাগিয়ে নিই, অমনিই দেখছি কি আমার ব্যাগে উত্তরীয় নেই। ভাগ্যিস নরকটিদা ওখানে একটু দাঁড়িয়েছিল, নইলে কি হতো বলো তো, আবার আমাকে নরকটিদাকে ডাকতে হতো, তারপর আমি বাড়িতে যেতে পারতাম। তবে হাজারো হ্যাপা, হাজারো ঝামেলার পর না এই যে পরিবেশটা দেখছো না, এই পরিবেশটার জন্যে না আমি অন্তত মরিয়া। কি সুন্দর দেখো, সবাই সেজে গুজে রয়েছে, যে যার মতো ছবি তুলছে, প্রোগ্রাম দেখছে, কি সুন্দর। কেউ আবৃত্তি করছে, কেউ নাচ করছে, কেউ আমাদের মতো গান করছে, কেউ একা একা সিঙ্গেল গানও করছে। এই পরিবেশটা, এই সুন্দর মহলটার জন্যে না আমি অন্তত পাগল, জানো তো। খুব ছোটোবেলা থেকে জানো তো আমার এই সকল কিছু ভীষণ পছন্দের। যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন দেখতাম স্কুলে হতো, তারপর পাড়াতে আমাদের গ্রামে নাটক হতো, সেই নাটকে দেখতাম আগে ওরকম আবৃত্তি, নাচ গান এগুলো হতো। তো ছোটো থেকেই জানো তো আমার ভীষণ পছন্দের। তারপর তো বিয়ের পর মেয়ে হলো, মেয়েকে নিয়ে নিয়ে এই সকল প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম। এখন তো নিজেই জড়িয়ে গেছি। এক কথায় বলতে পারি এই সকল কিছু ছাড়া জানো তো আমার অন্তত ভালো থাকা সম্ভব নয়। একটু সাইডে সরে করতে হতো। আর এই মুহূর্তে যিনি গাইছেন ওনার পরিচয়টা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। ইনি হলেন আমাদের এই এলাকার বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী সরকার, যিনি একদম আমার পাড়াতেই থাকেন। আমাদের খুব প্রিয় কাকিমা, খুব পছন্দের মানুষ। আর ইনি একসময় রেডিওতে একচেটিয়া গান গাইতেন, অসম্ভব গুণের অধিকারী ইনি। আর এদিকে আমাদের প্রোগ্রাম হতে না আর একটু সময় বাকি আছে, কিন্তু ফুলকে না বাড়ি ফিরে যেতে হচ্ছে। আসলে প্রসেনজিৎ চলে এসেছে, তো ঘরে তো তালা দেওয়া, কারণ বর অফিসে গেছে। তো এবার ও তো বাইরে দাঁড়িয়ে থাকবে না, ওই জন্য নরকটিদাকে ডেকে ফুল আবার বাড়ি ফিরে যাচ্ছে। ফুল তো বাড়িতে ফিরে গেল। আর এদিকে দেখো যে মেয়েটি তার স্টুডেন্টকে অতি যত্নে সাজাচ্ছে, এই মেয়েটি কে বলো তো, আমাদেরই মল্লার বন্ধু জয়শ্রীদির মেয়ে। ওই যে ওই দিকে জয়শ্রীদি বসে আছে, আর কি যত্ন করে দেখো সাজাচ্ছে নিজের স্টুডেন্টকে। এই না হলে টিচার বলো, পরম যত্নে নিজের স্টুডেন্টকে সাজিয়ে দিচ্ছে।
ও নিজেও জানো তো খুব ভালো নাম করা কত্থক ডান্সার। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না। নয় কুবনে নয় বিজনে নয় কুবনে নয় বিজনে সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও বিশ্ব সাথে যোগে যেথায়। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। আর ফেরার সময় জানো তো নরকুটিদার টোটোতে করে ফিরিনি, জয়শ্রীদির গাড়িতে করে আমাদের সকলকে ছেড়ে দিয়েছে। প্রতি বছরের মতো এবছরও না এই 25শে বৈশাখের সকালটা অসাধারণ কাটলো, খুব সুন্দর কাটলো। অনেকটা ব্যস্ততার মধ্যে কাটলো, কিন্তু কাটলো খুব সুন্দর। আর এইখানটা গাড়ির মধ্যে না আমাদের না ধরছে না, আসলে কেউ তো আর রোগা রোগা নই, ব্যবস্থাই নেই। দুপুরেই খাওয়াবে, কয়বার খাওয়াবে কি জ্বালা। ও আমি সিট বেল্ট পরিনি। ও ওইখানে ও সাইরেন দেয়। পাপিয়াদি তোমার ছোট্ট মুখটা একটু ঘোরাও, এই যে এই ফাঁক দিয়ে। এটা আমি দেবো ইয়েতে আমার ব্লগে। গোটা রাস্তাটা না খুব মজা করতে করতে এলাম, যেটা আমি সবসময় করে থাকি। এবার বাড়িতে গিয়ে পুরো যুদ্ধ, খুব চটপট সব কিছু সারতে হবে। এবার আমি রান্না বসিয়ে দিচ্ছি, কারণ 11:30টার উপরে বেজে গেছে, 11:40 বাজে। রান্না যা যা করবো সব কিছু গুছিয়ে নিয়েছি, ডাল সিদ্ধ হয়েও গেছে। দেখো এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে খাসির মাংস ধুয়ে রেখে দিয়েছি। ওই এখানে 1 কেজি 250 মতো খাসির মাংস আছে, একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। ডালের সাথে মাছ ভাজবো, তাই জন্য এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রাখলাম। হ্যাঁ, আবার যথারীতি সেই টক আম, কারণ গাছতলায় আম পড়েছে কিনা জানি না, আর সত্যি কথা বলতে আম কুড়োতে যাওয়ার সময়ও নেই, ওই জন্য ফ্রিজে যেই আম ছিল সেই আমি কুটে টুটে নিলাম। এখানে দেখো মাংসের জন্য আলু কুটে রেখেছি, এই পেঁয়াজ আদা, আর এই যে এইখানে রসুন ছাড়াচ্ছি, এই দেখো এই রসুনটা ছাড়াচ্ছি, এইটা মিক্সিতে পেস্ট করে নেব। টমেটোও দেবো, টমেটোও আছে ফ্রিজে। আর এই পেঁয়াজটা তেলের উপরে ফোড়নে দেবো। মোটামুটি সব রেডি, এবার ঝটপট রান্নাটা করে নিই। মেয়েটা আসার পর থেকে না একদিনও খাসির মাংস রান্না করা হয়নি। কি বলো তো, ঘরে নানা রকম রান্না করছি, কিছু কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তাড়াহুড়োর মধ্যে না অনেক এমন রান্না আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। কিন্তু নানা রকম রান্নাই হচ্ছে, মেয়েকে এটা সেটা খাওয়াচ্ছে, কিন্তু একদিনও না খাসির মাংস খাওয়ানো হয়নি। তার কারণ ও ঘরে খাচ্ছে, আর বিকেলের দিকে না ওই বন্ধুদের সঙ্গে বেরোচ্ছে, ওই বাইরে কিছু খেয়ে আসছে, বা আমরা বাইরে বেরোচ্ছি তখন কিছু খেয়ে আসছি। এই করে না একদিনও খাসির মাংসটা আনাই হয়নি। আজকে এমনিতেই আমার খাসির মাংস করার কথাই ছিল, তার মধ্যে প্রসেনজিৎ আসছে, ভালোই হলো। আর একটা জিনিস জানো তো, মেয়ের বিয়ের পর থেকে হয়েছে, যখন মেয়ে আমার কাছে এখানে থাকতো, বা এই যে 2-3 বার আসলো, যখনই কোনো ভালো মন্দ ঘরে হয় না, প্রসেনজিতের কথা ওঠেই ওঠে। ও তো ভালোই খায়, ঘরে খায়, যেখানে ডিউটিতে খুবই ভালোভাবে থাকে, তবুও ভালো মন্দ হলে না আমি দেখেছি, আমার মনে তো হয়ই, ওর বাবাও বলতে থাকে, মেয়েও বলতে থাকে প্রসেনজিৎ এটা ভালো খেত, ওটা ভালো খায়। তো কী হয়েছে বলো তো, এই যে আজকে আসছে আর এই যে মাটন রান্না করছি না, আমারও ভাল লাগছে যে সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। আর এদিকে আমার ভাত প্রায় হয়েই গেছে, এবারে উবুর দেব। আমার ডালও রান্না করা হয়ে গেছে। আর এই সেই টক আম, কতটা পরিমাণ চাটনিতে চিনি দিতে হলো দেখলে, তারপর চাটনি মিষ্টি হলো। সেদ্ধ করে জল ফেলে দিলাম, তারপরও না অতটা চিনি দিতে হলো, তার মানে বোঝো ওই আমগুলো কতটা টক। চাটনি প্রায় হয়েই গেছে, এবারে সব শেষে না কিশমিশ দিয়ে দিলাম, আর তারপর ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। কিশমিশটা না আরেকটু আগে দিতে হতো, ভুলে গেছিলাম জানো তো, হঠাৎ মনে পড়লো ঘরে তো অনেকগুলো কিশমিশ আছে, তাহলে তার থেকে একটু দিয়ে দিই।
জামাই খাবে বলে কথা বলো, যতটা ভালো করা যায় রান্না। যদিও আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তাড়াতাড়ি করে 2 হাত চালিয়ে রান্না করছি, তবুও যতটুকু ভালো করা যায়। ও না আসতেই পারে না একদম, ওর এতটা ডিউটির চাপ। আর এদিকে দেখো বাটিতে না আমি মাংস থেকে খানিকটা চর্বি না আলাদা করে রেখেছি, আর তাতে ওই মাংসেরই মশলা একটু উঠিয়ে রেখে দিলাম, পেস্ট মশলা আর কি। প্রসেনজিৎকে একটু চর্বির বড়া করে দেবো। তবে আমি জানি না, জানো তো, প্রসেনজিৎ এই বড়াটা কখনো খেয়েছে কি না বা ভালো খায় কি না। কী বলো তো, সকলেতে সব জিনিস খায় না, তবে এই চর্বির বড়া না খেতে তো অপূর্ব লাগে, সেটা আমরা সকলেই জানি। আর ওরা তো কম বয়সের ছেলেপুলে, ওদের না সব কিছু হজমও হয়ে যাবে। আমরা আগে খুব খেতাম, ছোটোবেলায় বাবা বানাতো, মা বানাতো, এই শ্বশুরবাড়িতে এসেও কয়েকবার খেয়েছি। কিন্তু ইদানিং কি বহু বছর ধরে না আমরা এই ধরনের জিনিসটা বাদই দিয়েছি। কারণ শ্বশুর শাশুড়ির পক্ষেও শরীরের পক্ষে ভালো ছিল না, আর আমার বরের শরীরের পক্ষেও ভালো না, আর আমার যে নিজেরও খুব ভালো শরীরের পক্ষে তা নয়। তাই জন্য জানো তো, আমরা এই বড়াগুলো না খাওয়া একদম বাদই দিয়ে দিয়েছি। আজ মনে হলো অনেকটা চর্বি আছে মাংসে, আর প্রসেনজিৎকে একটু করে দিই, দেখি ভালো খাই নাকি। আর এদিকে তো আমি মাংস কষতে দিয়ে দিয়েছি, আমার তো রান্না প্রায় হয়েই এলো। আর আমার মেয়েও না এদিকে দেখছি স্নান টান করে টুকটুক করে রান্নাঘরে এসে বলছে, দাও আমি মাংসটা একটু নাড়ি। কী বলো তো, মেয়েটাকে না যা হুকুম করি তাই শোনে, কিন্তু ও না ছোটো থেকেই রান্নাটা খুব একটা পছন্দ করে না, ও খুব একটা ভালোবাসে না রান্না করতে। আর আমিও না ওকে কোনো দিন কিছু জোর করে করাইনি, ওকে না আমি বহুদিন পর্যন্ত কোনো কাজই করাইনি। কিন্তু আমার মেয়েটা না ভীষণ শান্ত আর ভীষণ অন্যরকম, জানো তো, ওকে না কিছু বলতে হয় না, যখন দরকার পড়ে ও নিজে থেকেই সব কিছু করে। কিন্তু রান্নাটা না ও তেমন একটা পছন্দ করে না করতে। আর আমি ওই যে বললাম, তেমন কিছু করাইনি কোনো দিনও। জানি আমার মেয়ে ঠিক ও একদিন শিখে যাবে এবং নিজে থেকেই সব কিছু করবে। এখন জানো তো, ও টুকটুক করে না রান্নাঘরে আসে, এটা সেটা নাড়তে থাকে, বলে আলুটা ভেজে দিই, একটু পাঁপড়টা ভেজে দিই বা মাছটা ভেজে দিই, ও না নিজে থেকেই দেখে আসে। আর এদিকে দেখো মাংস আমার প্রায় কষেই এসেছে, আর একটু কষলেই হয়ে যাবে। আর এর মধ্যেই না আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি প্রেশার কুকারে 2টো সিটি দেবো, তবুও আলুগুলো তো অনেকটা বড় বড় সাইজ দিয়েছি, তাই জন্যে না আগে থেকে একটু দিয়ে দিলাম। মাংস আমার কষে গেছে, এবার মেয়ের জন্য 2 টুকরো উঠিয়ে না পুরো মাংসটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে জানো তো, আমি পাত্রে আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর দিলাম। কেন বলো তো, কড়াইয়ের গায়ে তো অনেকটা মশলা লেগে আছে, সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আমার সকল রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে মাংসতে 2টো সিটি পড়বে, ব্যাস আমার রান্না কমপ্লিট। তারপর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব, করে একটু মুখে চোখে জল দিয়ে খেতে দিয়ে দেবো ওদেরকে। দিয়ে না আমাকে আধ ঘন্টা হলেও একটু রেস্ট নিতে হবে, নইলে বিকেলে আর টানতে পারবো না। খুব ইচ্ছে ছিল জানো তো, এই লাল প্রেশার কুকারটাতে মাটন রান্না করব। আমার তো প্রথমেই ইচ্ছে ছিল মাটনই রান্না করব, তারপর অন্য কিছু করব, কিন্তু সেটা হলো না কোনো কারণে। না 2 দিন আমি ব্যবহার করে ফেলেছি এই কুকারটা। তো ফাইনালি আজকে আমি এই মেয়ের দেওয়া লাল প্রেশার কুকারটাতে মাটন রান্না করলাম, আর সেটা মেয়ে এসছে তারপর। সব শেষে চর্বির বড়াগুলো ভাজছি, এইগুলো ভাজলেই না আমার রান্না কমপ্লিট। এবার ওদেরকে চটপট খেতে দিয়ে দেবো, রান্নাঘর সারবো, তারপর নিজেও একটু রেস্ট নেবো। আর আমার গান দেখতে হবে না, গান পুরোই রেডি আছে, তবে নাচও রেডি আছে। একটু আমাকে দেখতে হবেই লাস্ট মিনিট, ওই যা হয় আর কি, একটু তো টেনশন কাজ করেই বলো ভেতরে। আর এই দেখো আমার সমস্ত রান্না একদম রেডি। এটা হলো মাংসের চর্বির বড়া, মানে খাসির মাংসের চর্বির বড়া, যেটা একটা খেয়েছি আমি আর মেয়ে, খেতে অসাধারণ হয়েছে, কিন্তু দেখতে মোটামুটি হয়েছে। আসলে কি বলো তো, অনেক দিন পর না এটা করলাম। এই দেখো, খেতে খুব ভালো হয়েছে আর দেখতে মোটামুটি। এইখানে করেছি ডালের সঙ্গে মাছ ভাজা, মাছ ভাজা একদম রেডি। এই দেখো, এটা তো পুরো হাঁড়িতে ভাত আছে গরম গরম। আমের চাটনি, যেটা আজকে খুব সুন্দরভাবে মিষ্টি হয়েছে। আগের দিন বোনরা যখন এসেছিল না, তখন নামিয়ে নিই। বোনরা যখন এসেছিল তখন না একটু টক টক ছিল, বুঝতে পারিনি আর কি। এই যে মুগ ডাল,
আর এইবার সবশেষে তোমাদেরকে দেখাই মাটন ঝোল, কষা নয় ঝোল, মানে খাসির মাংসের টেলটেলে ঝোল যেটা হয়। আর এখন রান্না পরিষ্কার করার আগে মেয়েকে আগে একটু মাংস কষা দিয়ে আসি, তো ভালো খায়। আর ভোরবেলা জানো তো মেয়েটা আবার চলেও যাবে শ্বশুর বাড়িতে, তোকে দিয়ে আসি। প্রসেনজিৎকেও দিতাম কিন্তু ও নেই ঘরে, ও আবার বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে। আসলে এটা তো ওরও জায়গা, তো ও এসে আর একটু রেস্ট নিয়ে টিফিন খেয়ে ও চলে গেল বন্ধুদের সঙ্গে দেখা করতে। ও থাকলে ওকেও দিতাম। ব্যাস, আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলে। এখন আর ভিডিও করতে পারবো না, কারণ খাওয়া দাওয়া মেটাবো, রান্না করো, পরিষ্কার করা এখন একটু বাকি আছে। তারপর তোমার আমি নিজেরও একটুখানি সামান্য রেস্ট নেওয়া আছে, তো সব মিলিয়ে না এখন আর ভিডিও করতে পারবো না। আর দেখো কীরকম ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি, তো একবারে তোমাদের সঙ্গে বিকেলবেলা রেডি হয়ে দেখা করছি।